প্রণয় কাছে যাচ্ছি, প্লিজ প্লিজ প্রণয় কাছে যাচ্ছি। প্রণয় দা একটা জিনিস দেখেছি যে এটা রাজনৈতিক বিশ্লেষণী বলতে পারেন যে গোবলায় আপনাদের যা সিট ছিল সম্ভবত 129টা সিট গোবলায়, তাই তো? না, সব মাফ করে দক্ষিণ ভারতে গোবলায় আপনাদের যা সিট ছিল আপনারা একদম সর্বোচ্চ জায়গায় পৌঁছে গিয়েছিলেন 19-এর নির্বাচনে। আমি ধরে নিলাম যে 24-এর নির্বাচনেও ঠিক একই পাবেন, কিন্তু দক্ষিণে আপনাদের কর্ণাটক আপনারা লুজ করেছেন। দক্ষিণের 129টা সিট আছে, সেখানে আপনাদের যথেষ্ট খারাপ অবস্থা। পূর্ব ভারতে আপনাদের ভালো সিট ছিল পশ্চিমবঙ্গে, মহারাষ্ট্রে ভালো সিট ছিল, বিহারে ভালো সিট ছিল। 3টে স্টেট খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, মহারাষ্ট্র, বিহার এবং বাংলা, এবং একই সঙ্গে কর্ণাটক। আপনারা যদি সর্বোচ্চ জায়গাও গোবলায় পান, এই জায়গাগুলো আপনারা মেকআপ করবেন কিভাবে? প্রথমত হচ্ছে যদি কর্ণাটকের কথা বলেন, বিধানসভা নির্বাচনে প্রথম যখন রেজাল্ট বেরিয়েছিল তখন কিন্তু বিজেপির ক্ষমতায় ছিল না বিরোধী, তারপরে কিছু এমএলএ এসে বাই ইলেকশন হয়ে বিজেপি ক্ষমতায় এসছে, এবং তারপরেও কর্ণাটকের যখন লোকসভা নির্বাচন হয়েছে সেখানে গেইন করেছে। তারপরে আপনি পশ্চিমবঙ্গের কথায় আসুন। পশ্চিমবঙ্গে আমরা গতবার যা সিট পেয়েছিলাম, গতবার একটা গত লোকসভা ভোটে একটা লোকে বলে একটা এফেক্ট হয়েছিল, আপনার পুলওয়ামা এফেক্টটা হয়েছিল। দেখুন এবারও অনেক রকম ইফেক্ট হবে, তার কারণ এই যে রাম জন্মভূমি আন্দোলন দীর্ঘদিন ধরে বিজেপি করে, দেখুন বিজেপির প্রথম দিন থেকে 370 ধারা বিলোপ বলুন, রাম জন্মভূমি বলুন, একটা সময় বিরোধীরা আমাদেরকে বলতো মন্দির তো ওই বানায়েঙ্গে, তারিখ কব বাতায়েঙ্গে। এখন তো ভারতবর্ষের সুপ্রিম কোর্টের নির্দেশে তারিখও আমরা ঘোষণা করে দিতে পেরেছি। তো সেই জন্য আমরা যে যে প্রতিশ্রুতি দিয়েছি প্রত্যেকটা রেখেছি। আর যেখানে তৃণমূল কংগ্রেস এখানে কেউ জয় শ্রীরাম বলেছে বলে স্বয়ং মুখ্যমন্ত্রী তেড়ে গেছিলেন, তারা আজকে রাম মন্দিরের এফেক্ট পাবে। রাম মন্দির আজকে পশ্চিমবঙ্গের মানুষ তাদেরকে উত্তর দেবে। আমি বলে নিচ্ছি, তারপর আপনি বলবেন। এটা বিজেপির কাছে তো এটা এক্সপেক্টেড। দেখুন পুলওয়ামার ঘটনায় আমরা 3 বছর পরে কাশ্মীরের গভর্নর সত্যপাল মালিকের থেকে শুনেছিলাম যে আসল ঘটনাটা কি ছিল, এবং নরেন্দ্র মোদী নিজে শহীদদের বিনিময়ে ওনাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন, তার রেকর্ডিং আছে, চাইলে আমি এখনো শুনিয়ে দিতে পারি। আজকে রাম মন্দির খুব স্বাভাবিক। দেখুন ভগবান রাম ঈশ্বর আমাদের হৃদয়ে থাকেন, একমাত্র পার্টি যারা ভগবান রামকেও পার্টির ক্যাডার বানিয়েছে তার নাম বিজেপি। এখানে ওপেন স্বীকার করলো যে রাম মন্দির, কারণ ভগবান রামকে তার নাম রাম মন্দিরের এফেক্ট কংগ্রেস কিভাবে মোকাবিলা করবে? প্লিজ সুমন। কংগ্রেস শুধু কংগ্রেস না, যারা জোট সঙ্গী আছে তারা একটা দিক দিয়েই মোকাবিলা করবে, মানুষের মাথার ছাদ, মানুষের রুজি, মানুষের রুটি, যেটা নরেন্দ্র মোদী সরকার কেড়ে নিতে চাইছে, যেটা তারা গিয়ে জমা রেখে আসছে। রামের জন্মভূমির প্রশ্ন বা রাম মন্দিরের কথা শুধু আসে কেন, কি কারণের জন্য? আমার ভারত সংবিধান, বারবার আমরা এই কথা বলি যে আমাদের ভারতবর্ষের সংবিধান ধর্ম নিরপেক্ষতার কথা বলেছে। ধর্ম নিরপেক্ষতা মানে সব ধর্মকে তোল্লাই দেওয়া নয়, ধর্ম নিরপেক্ষতা মানে রাজনীতি থেকে ধর্মকে আলাদা রাখা, ধর্মকে নিয়ে ব্যবসা করা না। যে রাজনীতির কারবারিরা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায় নিশ্চিত করে মানুষ তাদের জবাব দেবেন, কারণ মানুষ যখন যারা যা খুশি, কেউ রামকে পুজো করতে পারেন। আমার ভারতে, আমার ভারত, এই ভারত, এই ভারত, এই ভারতেই রাম কোথাও নায়ক, রাম কোথাও নায়ক না। আমার ভারতে রামকে নানানভাবে ব্যবহার করা হয়, প্রশ্ন সেটা নয়। কিন্তু আমার ভারতের দাঁড়ান বলতে দিন আগে, আমার ভারতবর্ষে তাই রাম মন্দির, বাবরি মসজিদ, এই সমস্ত মন্দির মসজিদের প্রশ্ন না, প্রশ্ন হবে এই নিয়ে যে মানুষ পেটে খেতে পাচ্ছে কিনা, বেকার সমস্যা মিটলো কিনা, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স থেকে ভারতের নাম নামলো কিনা, হাতরাস আমরা মিটিয়ে দিতে পারলাম কিনা, বিলকিস বানোর ধর্ষকদের কেন ছেড়ে দেওয়া হলো, প্রশ্ন এগুলো থাকবে। আমার ভারতবর্ষের সংবিধান ধর্ম নিরপেক্ষ,
ISF এর সাথে যারা জোট করছে তারা রাম মন্দিরের বিরোধিতা করে রেজ্জাক মোল্লার পার্টি, রেজ্জাক মোল্লার পার্টি। আরে ঠিক আছে, বোঝা যায় যে কেমন করে আপনারা রেজ্জাক মোল্লার পার্টি, কেমন ভাবে আক্রমণ করে, রেজ্জাক কেমন মোল্লা করে যখন আক্রমণ জয়দা করে। জয়দা আমরা জয়দা কিছু করে- জয়দা আমরা কারোর ব্যক্তিগত ধর্মে আঘাত দিই না। এইটাই হচ্ছে মানুষ। ব্যক্তিগত ধর্মের প্রশ্নে আমরা কোনো আঘাত দিই না। ব্যক্তিগত ধর্ম মানুষের না, সেটা অন্যদের বলুন। সঞ্চালক বলেছেন যেটা শুনুন, ব্যক্তিগত ধর্ম সঞ্চালকের পালন কথাটা করার শুনুন, বিষয়। ব্যক্তিগত সঞ্চালকের ধর্ম কথাটা পালন শুনুন। করার আমরা তার সঙ্গে মিলিয়ে দিতে সঞ্চালকের চাই। কথাটা যেটা শুনুন। এক নয়, যেটা এক নয়, মানুষের কাছে ধর্ম নিজের ব্যাপার, আর ওরা আপনারা মুসলিম রাজনীতির মৌলবাদীদের রাজনীতির কারবারে সমর্থক। সেটা আনতে মুসলিম চাইছে। মৌলবাদীদের সাথে ধন্যবাদ 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 হিন্দুত্বের ধন্যবাদ মৌলবাদী। জয়দা জয়দা তাই ওরা জয়দা মৌলবাদী। গোটা ভারতবর্ষে বেশিরভাগই গোটা মৌলবাদী। ভারতবর্ষে 22শে জানুয়ারি যে রাম মন্দিরে যেটাকে বিজেপি প্রধান ইস্যু করবে অলরেডি প্রণয়দার কথায় পরিষ্কার এবং সবার কথায় পরিষ্কার। গোবলায় তো এর একটা বড় এফেক্ট পড়বে বলে আমাদের অন্তত মনে হয়। এইটার মোকাবিলা আপনার বিরোধী জোট বা বিরোধী দলরা কি ভাবছেন? আমি একটা কথা সকলকে নিশ্চিত করতে চাই এবং বিজেপির বন্ধুদের, এবং এই নিশ্চিত করার আগে আমি একবার শুধু মনে করিয়ে নিই, অনেকক্ষণ তর্ক বিতর্ক হচ্ছে, বিজেপির প্রথম যে 5টা অনুচ্ছেদ আছে তাদের কনস্টিটিউশনে, নিজেদের কনস্টিটিউশনে আছে, এখানে যদি বলা হচ্ছে আমরা হিন্দুত্বই মনে করি, সেখানে বলা আছে সর্বধর্ম সমভাব। হয়তো তার থেকে এখন সরে আসতে পারে, জানি না, একটু দাঁড়ান এজেন্ডা ছিল সামনে, দাঁড়ান দাঁড়ান হিডেন এজেন্ডা ছিল। প্লিজ দিদি, ওটাকে সামনে আনলেন। প্লিজ দিদি, আমরা নিশ্চিত করতে চাইছি যে আমরা লড়ব, ইন্ডিয়া লড়বে রুটি কাপড়া মাকান, সড়ক বিজলি পানি এবং বেকারত্ব নিয়ে। এরা যদি রাম মন্দির নিয়ে লড়ে, আমি প্রথমেই বলেছি শত্রু যখন ভুল পথে হাঁটে তখন তাকে বাধা দিতে নেই। সুতরাং তারা হিন্দুত্ব কিংবা রাম মন্দির নিয়ে কথা বলুক, আমরা বলবো সাধারণ মানুষের কষ্টের কথা। হয়ে যাক না লড়াই, সাধারণ মানুষ কোনটাকে আপন করে নেয় দেখা যাবে, তাতে অসুবিধা কি আছে। আর একটা কথা আবার বলছি, যে ওই যেটা এক্ষুনি বলেছি, একজন প্রধানমন্ত্রী 3 বার সারা দিনে অন্তত জামা কাপড় বদলান, কারণ মন্ত্র একটাই, খিচ মেরি ফটো। শুধু মিডিয়া আর ফটোতে যিনি আছেন, মানুষের মনেও নেই, মানুষের পাশেও নেই। সেই জায়গায় ইন্ডিয়া যখন জোট, তারা সকলের সঙ্গে, রিজিওনাল পার্টি, তারা মানুষের সঙ্গে যোগাযোগ বেশি, তারা এক জায়গায় হয়ে নরেন্দ্র মানুষের সঙ্গে যোগাযোগ আপনাদের কম। জয়প্রকাশ দা, পশ্চিমবঙ্গের গরিব মানুষের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার যে কোটি কোটি টাকা আসলো, সেটা লুট হলো কেন? রেশনের টাকা গরিব মানুষের জন্য রেশনের চাল আসলো দিল্লি থেকে, সেটা লুট হলো কি করে? আপনারা বলুন তো, গরিব মানুষকে বঞ্চিত করে, গরিব মানুষকে বঞ্চিত করে আপনারা মন্ত্রীদের বাড়ি থেকে টাকা পাওয়া যাচ্ছে। গরিব মানুষের কথা তো তৃণমূল কংগ্রেস বলবে না। জ্যোতিপ্রিয় মল্লিক কেন জেলে আছে? জ্যোতিপ্রিয় মল্লিক কেন জেলে আছে? জ্যোতিপ্রিয় মল্লিক জেলে হয়ে গেছে। গলা ফাটালে হবে না, গলা ফাটালে হবে না, গলা ফাটালে হবে না, বলুন, আরে গলা ফাটালে হবে না, কোর্টে গিয়ে বলুন, তারা কিছু হয়নি। জ্যোতিপ্রিয় মল্লিকের কোর্টে গিয়ে বলুন না, তারা নিয়েছে করেনি। শ্মশানের টাকা চুরি করেছে, জ্যোতিপ্রিয় মল্লিক চুরি করেছে, আসলে জনগণ ক্ষতিগ্রস্ত। আপনাদের মন্ত্রীরা একাধিক অধিকারী, একাধিক মন্ত্রী জেলে আছে, কোর্টে গিয়ে বলুন না। দিল্লি থেকে নরেন্দ্র মোদী গরিব মানুষের জন্য টাকা বানাচ্ছেন, আপনারা সেখানে লুট করছেন। এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের। শুভেন্দু অধিকারী চোর না সাধু। আপনি জেলে গেছিলেন কেন? এই সরকার আপনাকে জেলে পাঠিয়েছিল কেন? দাদা চেঁচাবেন না, আপনি কেন জেলে গেছিলেন বলুন? ধৈর্য হারাচ্ছেন আমরা কেন? মনে করি না আপনি চুরি করেছেন, কিন্তু আপনি জেলে গেছিলেন। আমরা মনে করি না আপনি চুরি করেছেন, কিন্তু আপনি জেলে গেছিলেন। কেন জেলে গেছিলেন বলুন? বলুন কেন জেলে গেছিলেন? একদিকে লড়াই 2024-এর লড়াই, যে অস্বীকার করতে পারে 2024-এর পিচ, যে পিচে লড়াই হবে, সে পিচে অবশ্যই একদিকে রাম মন্দির থাকবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। অন্যদিকে বিরোধীদের রুটি কাপড়া আউর মকান সহ নানা ইস্যু, বঞ্চনার ইস্যু, তারা কতটা একজোট হতে পারে 19 তারিখের বৈঠকেই তা জানা যাবে। 19 তারিখের বৈঠক এমন একটা বৈঠক, হয় এই বৈঠকে কিছু হবে, নয় কিছু হবে না। এখন ক্রিকেটের ময়দানে ছক্কা হাঁকাতে টাইমিং অত্যন্ত জরুরি।
রাজনীতির 22 গজেও সফল হতে টাইমিং জরুরি। দিল্লি দখলের লড়াইয়ে এখনো পর্যন্ত ফর্মেই কিন্তু আছে শাসক দল, আর সঠিক টাইমিংয়ের খোঁজে বিরোধী শিবির। শেষ পর্যন্ত ট্রফি কে নিয়ে যায় সেটাই দেখার। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আজকে অনুষ্ঠানে আসার জন্য।